স্টার্ট হয়েছিল 2016 প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, যেটা ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি বোর্ড আছে তারা এটা কন্ডাক্ট করেছিল। যারাও টেট কন্ডাক্ট করে 2014-এ যারা টেট কোয়ালিফাইড তারা এখানে অ্যাপিয়ার করেছিল। এখানে যারা রিট পিটিশনার 140 জন রিট পিটিশনার, তাদের অভিযোগ ছিল যে তারা টেট কোয়ালিফাইড বাট আনট্রেন্ড, কিন্তু এখানে গভর্নমেন্ট যে নর্মস আছে সেই নর্মস ভায়োলেশন করে নন ট্রেন্ডদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং তারা লোয়ার মেরিটেরিয়াস। তাহলে এই যে নন ট্রেন্ড পিটিশনার তারা কেন অ্যাপয়েন্টমেন্টটা পাবে না, সেখানে তারা তুলে ধরেছিল বিভিন্ন ধরনের এই যে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে। পরবর্তীকালে যখন মামলাটির শুনানি হয়, সেই শুনানিতে সিঙ্গেল বেঞ্চে যে বিচারপতি ছিলেন উনি দীর্ঘদিন ধরে মামলাটির শুনানি চলে এবং সেখানে আমরা সাধারণত যে রিট জুরিডিকশনে যে ধরনের বিচার প্রক্রিয়া দেখি তার বাইরে গিয়ে এখানে উইটনেস ডেকে পাঠানো বা যারা ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করেছিল তাদেরকে এফিডেভিট নেওয়া, বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা কনক্লুশনে আসে। সেখানে দেখতে পান যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা সঠিকভাবে হয়নি এবং রাজ্য সরকার বা বোর্ডের যেসব বক্তব্য ছিল যে আমরা যে রিল্যাক্সেশন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই রিল্যাক্সেশনকে অ্যাপ্লাই করে আমরা নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং তারও বিভিন্ন এফিডেভিটও ওখানে ফাইল করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে সেগুলোকে কনসিডার না করে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট হয়েছিল তার মধ্যে অনেক অসঙ্গতি ছিল, তার জন্যই কিন্তু এই যারা এই পদ্ধতিতে নিয়োগটা পেয়েছিল তাদেরকে সবার নিয়োগ বাতিল করা হয়েছিল এবং একটা লিস্ট বের করা হয়েছিল যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট। এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, যেটা হচ্ছে যে বোর্ডের নির্দিষ্ট যেটা এফিডেভিট ছিল বা রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে সিলেকশন প্রসেস যেটা কন্ডাক্ট করা হয়েছে তার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই এবং আনট্রেন্ড ক্যান্ডিডেট যে নিয়োগ করা হয়েছে এবং সেখানে কিন্তু একটা রিল্যাক্সেশনের যে নোটিফিকেশন ছিল সেই রিল্যাক্সেশনের নোটিফিকেশনটাকে মেনেই নিয়োগটা করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে এই নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি সেই পদ্ধতির সমস্ত বিষয় খতিয়ে দেখে মহামান্য বিচারপতি যে সিঙ্গেল বেঞ্চে যিনি ছিলেন উনি ডিসাইড করেন যে না, উনি স্যাটিসফাইড না যে সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট হয়েছে তার মধ্যে ইলিগ্যালিটিজ আছে, সেই জন্য রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করে যারা নন ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে উনি বাতিল করেছিলেন। এই মামলা ডিভিশন বেঞ্চে গড়ায়। এই মামলায় আমরা যা ক্যান্ডিডেট ছিলাম, যাদের হয়ে আমরা অ্যাপিয়ার করেছি, তাদের স্পেসিফিক বক্তব্য ছিল যে আমরা ট্রেন ক্যান্ডিডেট, তা সত্ত্বেও যে লিস্ট বেরিয়েছে এবং সেই লিস্টে আমাদের নাম ইনক্লুড করা হয়েছে, অথচ আমরা ট্রেন ক্যান্ডিডেট এবং আমাদের সমস্ত কোয়ালিফিকেশন আছে এবং আমরা রিক্রুটমেন্ট প্রসেসের প্রত্যেকটি পার্ট আমরা পার্টিসিপেট করেছি, তারপরে আমরা নিয়োগটা পেয়েছি। আমরা অ্যাডিশন পার্টি হিসাবে অ্যাপ্লাই করেছি, তার শুনানি পরবর্তীকালে হবে। আজকে যেটা শুনানি ছিল সেটা বোর্ড যেটা অ্যাপিল করেছিল এই মামলার এগেনস্টে, বোর্ডের আজকে শুনানি শুরু হয়েছে এবং পরবর্তীকালে তার শুনানি চলবে। যেখানে বোর্ডের স্পেসিফিক যেটা বক্তব্য ছিল যে রিট প্রসিডিংস যেভাবে হওয়ার কথা, যে পদ্ধতি হওয়ার কথা, তার বাইরে বেরিয়ে গিয়ে সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী যেভাবে বিচার প্রক্রিয়া চলে, যে এভিডেন্স, উইটনেস এবং অনেক সময় যেগুলো রিট পিটিশনের প্লিডিংসে নেই তার বাইরে বেরিয়ে গিয়ে সে রেকর্ডকে কল ফর করা, এইগুলোর অসঙ্গতি আছে। এগুলো কোনো সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রিট প্রসিডিংসে করতে পারেন না, ওনাদের বক্তব্য তুলে ধরেছেন। এবং পরবর্তীকালে বোর্ডের যে বক্তব্য ছিল যে আমরা যে সমস্ত জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চে আমরা প্রডিউস করেছিলাম সেই জাজমেন্টগুলো কনসিডার করা হয়নি, অর্থাৎ সেই সমস্ত জাজমেন্ট আমরা পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে আমরা প্রডিউস করতে চাই এবং তার ভিত্তিতে কেন এই জাজমেন্টগুলো ওই মামলা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না সেটা দেখা হোক এবং যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে তার প্রত্যেকটি পার্টে তাদের কাছে এভিডেন্স আছে, সেই এভিডেন্সগুলো আমরা ডিভিশন বেঞ্চে আবার তুলে ধরতে চাই যে নিয়োগ প্রক্রিয়াদের যে প্রক্রিয়াটা হয়েছিল তার মধ্যে কোনো ধরনের দুর্নীতি করা হয়নি। শুনানি উনি শুনেছেন। পরবর্তীকালে যে শুনানির দিন ধার্য হয়েছে 20 তারিখ, সেখানে ওনার বক্তব্য আরও বলবেন যারা বোর্ডের আইনজীবী ছিলেন এবং সেখানে সিঙ্গেল বেঞ্চ
যেসব বিষয়গুলো কনসিডার করেনি সেই সব বিষয়গুলোকে আবার পুনরায় তুলে ধরা হবে। যারা আরও অ্যাপিল যারা করেছেন, যাদের চাকরি চলে গেছে, তাদের বক্তব্য পরপর শোনানো হবে এবং সেখানে দেখানো হবে ডিভিশন বেঞ্চের কাছে যে কিভাবে জেডিট কোর্ট তাদের বক্তব্য না শুনে এবং যারা রিক্রুটিং এজেন্সি বা যেটা বোর্ড যে ইন্টারভিউ প্রসেসটা কিভাবে কন্ডাক্ট করেছে তার সমস্ত বিষয়গুলো খতিয়ে না দেখেই এই রায়দান হয়েছে। অতএব এই রায়দানকে বাতিল করা হোক এবং যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিল তাদের যে চাকরিটা রাখা হোক এবং যে অর্ডারটা সিঙ্গেল বেঞ্চ দিয়েছে সেই অর্ডারটা খারিজ করা হোক। এই যে বিচার প্রক্রিয়াটা এখন চলছে এবং বিচারাধীন আছে এবং যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিল তাদের বক্তব্যগুলো তাদের তুলে ধরা হবে কোর্টের কাছে এবং তাদের কাছে যে এভিডেন্স আছে যে কিভাবে তারা নিয়োগপত্র পেয়েছে এবং কিভাবে তারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে, কিভাবে টেট কোয়ালিফাইড হয়েছে এবং তারা কিভাবে ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে সেগুলো তুলে ধরা হবে এবং রিট কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনে কোন কোন জায়গাতে অবজারভেশনে রং আছে বা কোন কোন জায়গা অবজারভেশনে সঠিকভাবে নিয়মকানুন মেনে নেওয়া হয়নি সেগুলো তুলে ধরা হবে এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে দেখে রায়দান করবেন। তার অপেক্ষা আমরা থাকব এবং আমরা যারা ক্যান্ডিডেট, যাদের নিয়োগ প্রক্রিয়াটা আন্ডার চ্যালেঞ্জ, তারা আমাদের বক্তব্য যখন তুলে ধরবো তখন আমরা প্রত্যেকটি এভিডেন্স দেব যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা আমরা পার্টিসিপেট করেছিলাম এবং কিভাবে নিয়োগটা পেয়েছি তার ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরা হবে এবং আমরা আশা করব ডিভিশন বেঞ্চ আমাদের বক্তব্য শুনে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে খারিজ করবে। আজকে যে বিষয়টা আমরা দেখছি যে হয়তো 9, 10, 11, 12-এর একটা যারা চাকরি করতো তাদের চাকরিটা চলে গেছে এবং এখন সিচুয়েশনটা অনেকটা এমন একটা জায়গায় চলে গেছে